ওই ক্যাম্পাসটা আমি দেখতে পাচ্ছি, পাহাড়ের ওপরে সুন্দর লাইট জ্বলছে, পাহাড়ের ওপরে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। ওই রাস্তা দিয়ে আসার সময় তোমার খুবই ভালো লাগবে। 8টার পর ওই রাস্তা দিয়ে কেউ যায় না, মানে ইয়াং ছেলেরাও ওই রাস্তা দিয়ে অ্যাভয়েড করে। এবার ওই গাড়িটার ঠিক সামনে সাদা একটা কাপড় পরে, আর কি সাদা কিছু একটা পরে একজন ভদ্র মহিলা তিনি দাঁড়িয়ে গেলেন। আমি দেখলাম গাড়িটা ওই ভদ্র মহিলাটাকে ধাক্কা মারলো। 30 to 40 মিনিটস আমি আর আমার গার্লফ্রেন্ড, মানে ওইখান থেকে আমার বাড়ি ছিল নিয়ার অ্যাবাউট 30-40 মিনিটস, পুরো রাস্তাটা না আমি ওর সাথে কোনো কথা বলেছি না ও আমার সাথে কথা বলেছে। তো মেয়েটা হঠাৎ করে দেখে যে ওর গাড়ি তো এগোচ্ছে, গাড়ির সাথে ওদের জানলার পাশে একটা কোনো অবয়ব, সে ওই মেয়েটার দিকে এরমভাবে তাকিয়ে একটা স্মাইল, ক্রিপি স্মাইল দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে সেও এগোচ্ছে। আমার যে বন্ধু তারও ডাউট হয়, কারণ ও রাত্রিবেলা নাকি মাঝে এই 2-3 দিন কিছু আয়না নিয়ে ড্রিম দেখেছে। তোমরা বললে বিশ্বাস করবে না, ওই আয়নাটার ভেতর দিয়ে না একটা আঁচড়। নমস্কার, আমি আবির আর আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে আমাদের চ্যানেলে যিনি আছেন তিনি অলরেডি আমাদের চ্যানেলে একবার এসেছেন, তিনি হলেন সৌজন্যদা। দাদার আগের যে ভিডিওটা সেটা আপনারা দেখেছেন, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালো ভালো ফিডব্যাক পেয়েছি। আর আজকেও দাদার থেকে আমরা শুনে নেব দুটো ঘটনা। তো দাদা, চ্যানেলে আরেকবার এসে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। প্রতিবার তোমাদের চ্যানেলে এসে আমার ভালো লাগে, প্রতিবার একটা আলাদা এক্সপিরিয়েন্স পাই। আগেরবারও পেয়েছিলাম যখন এসেছিলাম লাস্ট টাইম, এবারও একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে তোমাদের আমার যখন শ্যুটটা শুরু হয় বা শ্যুটটা শেষ হয়, তারপর গেস্টদের সাথে তোমরা যে ডিসকাশনগুলো করো, গেস্টদের থেকে যে আরও অনেক গল্প বা তাদের লাইফের পার্সোনাল যে এক্সপিরিয়েন্সগুলো আমরা জানতে পারি, সেগুলো আমাকে খুব আর কি অ্যাট্রাক্ট করে এই পডকাস্টের সাথে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ ওয়েলকাম। তোমার কাছে তো ঘটনার শেষ নেই, প্রচুর ঘটনা আছে। হ্যাঁ, তো তুমি বলেছিলে যে আজকে দুটো ঘটনা আমাদেরকে শোনাবে। নিশ্চয়ই। তো কি ঘটেছিল তোমার সাথে? প্রথম ঘটনাটা শুনে নেব। হ্যাঁ, তো এই প্রথম ঘটনাটাও হচ্ছে আমার পুনাতে, ঠিক আছে? তো এই ঘটনাটা বলার আগে আমি একবার লোকেশনটার ব্যাপারে ডিসক্রাইব করে নিচ্ছি, যাতে দর্শকদের বোঝার সুবিধা হয়। তো এই লোকেশনটা ছিল হচ্ছে তোমার পুনাতে হিঞ্জেওয়াডি থেকে। হিঞ্জেওয়াডি হচ্ছে পুনাতে যে আইটি হাব, যেমন কলকাতাতে হচ্ছে সেক্টর 5, পুনার আইটি হাব হচ্ছে হিঞ্জেওয়াডি। তো হিঞ্জেওয়াডি থেকে আমি থাকতাম হচ্ছে তোমার পিরানগুট, ভুগাঁও এই সাইডটাতে, ঠিক আছে? এবার এটা হচ্ছে তোমার হিঞ্জেওয়াডি থেকে নিয়ার অ্যাবাউট 38 to 40 কিলোমিটার্স, ঠিক আছে? এবার ওটা যাওয়ার দুটো রোড আছে। যারা পুনের মানুষ তারা যদি, বা পুনেতে যারা বেঙ্গলি আছে তারা যখন দেখবে তারা পুরোপুরি বুঝতে পারবে। তো হিঞ্জেওয়াডি থেকে একটা রোড হচ্ছে মেন হাই রোড দিয়ে যেটা যায়, লোক সমাগম থাকে, আর একটা রোড হচ্ছে ব্যাক সাইডের রোড, যেটা হচ্ছে হাইওয়ের মতোই বিশাল বড় রোড, কিন্তু হচ্ছে ব্যাক সাইড দিয়ে যায়। ওই রোডটা অতটা ভালোভাবে চালু হয়নি, ঠিক আছে? তো ওই রোডটা দিয়ে আমি এবং আমার গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা, আমরা মুভি দেখে, লেট নাইট মুভি দেখে আমরা ফিরছি। তো তখন নিয়ার অ্যাবাউট রাত 1-1:30 বাজে, ঠিক আছে? তো রাস্তাটা দিয়ে ফিরছি নর্মাল, আমরা গল্প করতে করতে ফিরছি অ্যাজ নর্মাল। কোনো রাস্তা পুরো ফাঁকা, রাস্তাটা পুরো অন্ধকার থাকে, ঠিক আছে? কোনো ল্যাম্প পোস্ট থেকে কিচ্ছু নেই রাস্তাটাতে। কত সালের ঘটনা এটা? এটা ওই তো তোমার 2023 সালের ঘটনা। আচ্ছা। হ্যাঁ, তো আমরা ফিরছি, বর্ষার রাত, আগস্ট সেপ্টেম্বর এরকম একটা মাস ছিল। তো যখন আমরা রাস্তা দিয়ে আসছি, হঠাৎ করে এবার দূর থেকে যখন ধরো গাড়ি অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসে, তারা অনেক সময় কী হয়, আপার ডিপার বোথ অন করে রাখে না? তো তোমার কী হয়, চোখে তোমার লাইটটা রিফ্লেক্ট করে, তখন তুমি অন্ধের মতো হয়ে যাও, কিছু দেখা যায় না সামনে। সো এই ব্যাপারটা পুনেতে প্রচুরই হতো। ওখানকার মানুষ আপার ডিপার দুটো অন করে গাড়ি চালায়, কেন চালায় আই ডোন্ট নো। তো ওরকমই রাস্তা দিয়ে আমি একদম সাইড দিয়ে যাচ্ছি, যখন গাড়ি যাচ্ছে অন্ধের মতো হয়ে যাচ্ছি। তো কিছুটা এগিয়ে গেছি আমরা, তখন ওই জায়গাটার আশপাশে কিচ্ছু নেই, মানে আমি ওখান থেকে ওই জায়গাটা থেকে সিম্বলিস কলেজ আছে, তোমরা জানবে, সিম্বলিস কলেজের ক্যাম্পাস পুরো দেখা যায়। তো ওই ক্যাম্পাসটা আমি দেখতে পাচ্ছি, পাহাড়ের ওপরে সুন্দর লাইট জ্বলছে, পাহাড়ের ওপরে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। ওই রাস্তা দিয়ে আসার সময় তোমার খুবই ভালো লাগবে। তো ওই রাস্তাটা দিয়ে আমি আসছি, অ্যাট দ্যাট টাইম দেখছি অপোজিট সাইড থেকে একটা গাড়ি আসছে, ঠিক আছে? এবার ওই গাড়িটার ঠিক সামনে একটা সাদা একটা কাপড় পরে, আর কি সাদা কিছু একটা পরে একজন ভদ্র মহিলা, তিনি দাঁড়িয়ে গেলেন, ঠিক আছে?
আমি এটা মোটামুটি ধরো গাড়িটা রয়েছে আমার থেকে 300-350 মিটারের ডিস্টেন্সে, ও এগিয়ে আসছে, ডিস্টেন্সটা কনস্ট্যান্ট কমছে, আর আমি ওই ভদ্রমহিলা যিনি দাঁড়িয়ে আছেন তার থেকে মোটামুটি ধরো 300-350 মিটার 400 মিটারের ডিস্টেন্সে রয়েছি। আমি দেখলাম গাড়িটা ওই ভদ্রমহিলাটাকে ধাক্কা মারলো, ঠিক আছে, কী হওয়া উচিত, উড়ে যাওয়া উচিত, গাড়িটা এপার ওপার হয়ে গেল, ওই ভদ্রমহিলাটা ওইখানেই রইলো, গাড়িটা পেরিয়ে চলে গেল ওনাকে। আই জাস্ট ওয়াচ দ্যাট সিন। এবং এটা শুধু আমি একা দেখিনি, আমার সাথে যে ছিল প্রিয়াঙ্কা, ও নিজেও এই জিনিসটা দেখেছে। আমরা দুজন কোনো কথা না, আমি গাড়িটা ফুল স্পিড দিয়ে বাইক নিয়েছিলাম, আমি বাইকটা ফুল স্পিড দিয়ে জাস্ট কাটিয়ে, মানে আমি আপনাদের যদি বোঝাই হয়তো 2 থেকে 5 মিটারের ডিস্টেন্স হবে, এইটুকু একটা ডিস্টেন্স দিয়ে আমি ক্রস করে ছায়াটাকে বেরিয়ে যাই। মানে যে গাড়িটা ধাক্কা মারে জাস্ট ওভারল্যাপ হয়ে বেরিয়ে যায়, নাথিং। মানে আমি এই সিনটা দেখার পর আমি সত্যি বলছি 30-40 মিনিটস আমি আর আমার গার্লফ্রেন্ড, মানে ওইখান থেকে আমার বাড়ি ছিল নিয়ার অ্যাবাউট 30-40 মিনিটস, পুরো রাস্তাটা না আমি ওর সাথে কোনো কথা বলেছি না ও আমার সাথে কথা বলেছে। ডিরেক্ট বাড়িতে ঢুকেছি, ও আমার হাত ধরে রয়েছে, একা গাড়ি থেকে নামছে অবধি না, এতটাও ভয় পেয়েছিল। এবং এরকম ইনসিডেন্ট আমি জানি যে আমি আগে বাইক নিয়ে অনেক রাস্তা ঘুরেছি, আগে আমাদের বাইকিং গ্যাং ছিল, আমরা বাইক নিয়ে ঘুরতাম, ট্রিপে যেতাম, তো আমরা এই জিনিসটা মেনেছি বা জেনেছি যে কখনো কোনো ইনসিডেন্টে যদি রাস্তায় তুমি এরকম কিছু দেখো, গাড়ি দাঁড় করাবে না, কখনো গাড়ি দাঁড় করাবে না। আর সেদিনকে যদি আমি গাড়ি দাঁড় করাতাম আমি জানি না কী হতো। ইভেন আমি তোমাদেরকে এটা বলছি, ওই যে ওই ছায়াটা যখন ওই 4 হুইলারটা ক্রস করছিল তখন এক জায়গায় দাঁড়িয়েছিল, বাট যখন আমি ক্রস করছিলাম তখন ও কনস্ট্যান্ট আমার দিকে এগিয়ে আসছিল। কেন আসছিল, কী কারণে, হয়তো ও রোড ক্রস করছিল, আই ডোন্ট নো, আমার কাছে এক্সপ্লেনেশন নেই। বাট আমি ওই ফ্র্যাকশন অফ কিছু সেকেন্ডে যে জিনিসটা মানে এক্সপেরিমেন্ট করেছি, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটাই আমি তোমাদের কাছে আজ শেয়ার করছি। যে এরকমও অনেক জিনিস হয় যেগুলোর কোনো ব্যাখ্যা পরবর্তীকালে পাওয়া যায় না, যেটা তোমার সাথে কোনোভাবে রিলেট নয়। যে জায়গাতে আমি ওই জায়গার ব্যাপারে আমি 1 বছর ধরে পুনাতে ছিলাম, 2 বছর ছিলাম, আমি 2 বছর ওই জায়গার ব্যাপারে অনেক স্টোরি শুনেছি যে ওখানে আগে বহু মার্ডার হয়েছে, ওখানে খারাপ কাজ হয়, বাট এটাও শুনেছি ওই রাস্তার দিয়ে রাত 10টা তো আমি বেশি বলে ফেলছি, 8টার পর ওই রাস্তা দিয়ে কেউ যায় না, মানে ইয়াং ছেলেরাও ওই রাস্তা দিয়ে অ্যাভয়েড করে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন অ্যাভয়েড করে, দিয়ে বলেছিল, আমাকে ওখানকার লোকাল পাবলিকরা বলেছিল যে বাবু অনেক খারাপ মেয়েরা দাঁড়িয়ে থাকে, তো তার জন্য অ্যাভয়েড করে। বাট পরবর্তীকালে আমি বুঝেছিলাম যে ওরা হয়তো সত্যিটা বলতে চায়নি, কারণ নিজের জায়গার বদনাম বাইরের লোকের কাছে কে করতে চায়। আমাকেও যদি জিজ্ঞেস করে কেউ, তো আমিও হয়তো বলবো না যে হ্যাঁ আমার এরিয়া তো ভালো, কোনো খারাপ কিছু নেই, কিন্তু আমাদের এরিয়াতে অনেক খারাপ জিনিস আছে যেগুলো আমরা ফেস করি পার ডে, বাট আমরা বলি না সেটা বাইরের লোকের কাছে। সেরকমই হয়তো কোনো ইনসিডেন্ট ছিল। তো পরবর্তীকালে ওই রাস্তা দিয়ে ঠিক সেম জায়গাতে আমার মানে অফিসের কালিগ, তারাও সেম জিনিস ফেস করেছিল, তারা হচ্ছে 4 হুইলারে ছিল, ঠিক আছে। এবার ওই রাস্তাটা দিয়ে একটা বিচ আছে, দাপোলি বিচ, তো ওই রাস্তা দিয়ে ওই বিচের রাস্তাতে যাওয়া যায়, কোকান, দাপোলি, এগুলো হচ্ছে মহারাষ্ট্রের বড় বড় বিচ, ঠিক আছে। বাট বিচগুলো হচ্ছে তোমার মানে একদম ফাঁকা সাদা, ঠিক আছে। তো এগুলো লোকে খুব প্রেফার করে, কারণ গোয়া তো আজ সব লোকে গিয়ে ভরে গেছে, লোকজন ওখানে গিয়ে একটা শান্তির টাইম কাটাতে পারে না, যেটার জন্য লোকজন ভ্যাকেশন পছন্দ করে সেটা হচ্ছে একটু শান্তিতে যে টাইমটা কাটাবো, তো সেটার জন্য কোকান এই জায়গাগুলোতে লোকজন যায়। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ওনারা ফ্যামিলি নিয়েছিল, হঠাৎ করে গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে উনি দেখলো যে গাড়ির সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, গাড়িটা ঝাঁকুনিও খেলো, যেন কাউকে ধাক্কা মেরে দিয়েছে, গাড়ির তলায় কেউ একটা এসে গেছে, ঠিক আছে। তো গাড়িটা ঝাঁকুনি খেলো, উনি ব্রেক মেরে দাঁড়িয়ে গেলেন, গাড়ি থেকে নামলেন, নিচে গিয়ে দেখলেন কিচ্ছু নেই, ঠিক আছে, নর্মাল। বাচ্চা মেয়ে, মানে ওনার সাথে যে ছিল, যে বাচ্চারা হয়তো হার্ডলি 3 থেকে 4 বছরের বাচ্চা একটা, ঠিক আছে, মেয়ে। তো স্বাভাবিক ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো মা তাকে সামলায় এবং বাবা গাড়ি স্টার্ট করে আবার আগে যেতে শুরু করে। হঠাৎ করে ওই মেয়েটার মানে বাবার মা দুজনে ফ্রন্ট সিটে বসে আছে গাড়ির, আর ব্যাক সিটে মেয়েটা তার ডলের সাথে, একটা বড় পুতুল ছিল, ডল ছিল, ডলের সাথে বসে আছে, ঠিক আছে। তো মেয়েটা হঠাৎ করে দেখে যে ওর গাড়ি তো এগোচ্ছে, গাড়ির সাথে ওদের জানলার পাশে একটা কোনো অবয়ব
সে ওই মেয়েটার দিকে এরমভাবে তাকিয়ে একটা স্মাইল, ক্রিপি স্মাইল দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে সেও এগোচ্ছে, মানে গাড়ির সাথে এগোচ্ছে। এই জিনিসটা এটা হওয়ার পর আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে একটুখানি মানে অ্যাক্টিভ থাকেন, তাহলে কিছু বছর আগে আপনারা যদি এখনও মানে ইউটিউবে গিয়ে সার্চ করেন, হয়তো এই ক্লিপটা পেতে পারেন, যেখানে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল পুনেতে। একটা লোক 4 হুইলারে করে যাচ্ছিল, সে সামনে ভিডিও করছিল, বাইকের পিছনে বসে একটা লোক বসে আছে, তার বাইকের পিছনে আরেকজন বসে আছে যার গলা নেই, গলা কাটা। এই ভিডিওটা ভাইরাল হয়েছিল এবং ওটার রিয়েল ভিডিও, কোনো এআই জেনারেটেড ভিডিও না। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি বুঝতে পারবো এআই জেনারেটেড ভিডিও কি, ওইটুকু বোঝার নলেজ আমাদের আজকাল আছে বা আপনাদেরও আছে। তো আপনারা দেখবেন ওই ভিডিওটা ওই রাস্তার, তো ওই রাস্তাতে যে কী স্টোরি আছে সেটা কেউ জানে না। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম যে মেয়েটা দেখার পর চিৎকার করে উঠলো, ওর মা ওর পাশে গিয়ে বসলো, ও বাবা বললো তুমি ওর পাশে গিয়ে বসো। তো মার পাশে গিয়ে বসেছে। বিশ্বাস করবে না, ওই মেয়েটা তারপর থেকে 7 থেকে 10 দিন প্রচণ্ড জ্বরে ভুগেছিল এবং ওকে নিয়ে কত জায়গায় ওর বাবা ডাক্তারখানা গেছে। তারপর লাস্টে গিয়ে বালাজি মন্দিরে নিয়ে গিয়ে, পুনাতেই বালাজি মন্দিরে নিয়ে গিয়ে ওর বাবা ওকে নিয়ে যায় এবং তারপর আস্তে আস্তে মেয়েটা সুস্থ হয়। তাহলে ওই রাস্তাটা যদি আমি ভুল ছিলাম, আমার পিছনে যে ছিল সে ভুল ছিল, আমি যদি মেনেও নিই, তারপরে এত ইনসিডেন্ট ওই রাস্তাতে একই টাইম লাইনের মধ্যে কী করে হলো, তার পিছনে কিছু তো রিজন থাকবে। অবশ্যই, কারণ একটা ঘটনা একজন দেখলেও ভুল হতে পারে, দুজন দেখলেও ভুল হতে পারে, কিন্তু এতজন এই ঘটনাটার সাক্ষী যে ওই রাস্তাতে তারা বিভিন্ন অ্যাপারেশনস, অবয়ব দেখেছে, হয়তো এখনও হচ্ছে, এখনো হচ্ছে, হতেই পারে। তো এবং ওই রাস্তাটা মানে আমি আজও, আমার জুনিয়ররা তো ওই কলেজে পড়ে, আমি ওদের সাথে আমি লাস্ট যখন কলেজে গেছিলাম আমি ওদের সাথে কথা বলেছিলাম, তখন আমি একটা সাজেশন দিয়ে এসেছিলাম যে তোদের ইয়াং বয়স, পার্টি করবি, ঘুরতে যাবি, বাইক নিয়ে বেরোবি, রাত্রিবেলা ঘোরাঘুরি করবি। কিছু জায়গা আমি ওদের বলে দিয়ে এসেছিলাম, যার মধ্যে ওই রাস্তাটা একটা, ওই রাস্তাতে রাত্রিবেলা যাবি না। কারণ কিছু জায়গা থাকে না, যে জায়গাগুলোতে জেনে বুঝে যাওয়াটা মানে হচ্ছে বোকামি। একদম। এবং যেখানে এতগুলো ইনসিডেন্ট ঘটেছে, হতেও পারে যে সেখানে কোনো এনার্জি স্টাক হয়ে রয়েছে, হয়তো হতে পারে সেখানে কোনো এনার্জি, মানে কোনো মানুষ, এনার্জি মানে কি, তারা একটা সময় মানুষ ছিলেন এবং তারপরে তারা মৃত্যুর পরবর্তী সময়ে কোনো একটা ভাবে তারা কোনো রিজনের জন্য হয়তো সেখানে তাদের এনার্জিটা স্টাক হয়ে গেছে। কারেক্ট। তার জন্য হয়তো তারা এখনও দেখা দিচ্ছেন মানুষকে। কারেক্ট। আগের যে ভিডিওগুলোতে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি, এখানেও কাইন্ড অফ সেই এক্সপ্লেনেশনটাই যায়। ইনফ্যাক্ট তোমার ভিডিওতেও সেই এক্সপ্লেনেশনটাই ছিল যে এনার্জি তার অস্তিত্ব প্রমাণ করতে চায় বা বোঝাতে চায় যে আমরা আছি। তো সে হয়তো, মানে এটার অর্থ এটাও নয় যে সে সবসময় ক্ষতিই করতে চাইছে, হতেও তো পারে না, সে বোঝাচ্ছে। তো এটা সত্যি, মানে এটা একজন দেখলে হয়তো জিনিসটাকে আমরা নেগলেক্ট করতে পারতাম, হয়তো বলতে পারতাম চোখের ভুল বা মনের ভুল, বাট যেখানে এতজন দেখেছে তো সেখানে নিশ্চয়ই তার মানে সেটা সত্য হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। আমি এখানে পুনেতে যে এত বছর এই গল্পটা বললাম, এই গল্পটা শোনার পর তোমার দর্শকরা পুরো রিলেট করতে পারবে যে এটা কোন রোডের কথা বলা হচ্ছে বা কোন জায়গার কথা বলা হচ্ছে। কারণ এই জায়গাটা খুবই, লোকজন জানে, সবাই জানে ওই এরিয়ার যারা থাকে। তো এটাই ছিল ওই জায়গার গল্প, যেটার এক্সপ্লেনেশন আমি আজও খুঁজছি এবং আজও যখনও ভাবি ওই ঘটনাটা নিয়ে বা ওই রাতটা নিয়ে, তখন আমি আর আমার গার্লফ্রেন্ড দুজনেই জাস্ট একটাই কথা বলি, ছাড় না, কিছু একটা ছিল, বাদ দে। নাইটমেয়ার। তো এক্সপ্লেনেশন তো অনেকগুলো থাকতে পারে এখানে, একটা খুব কমন এক্সপ্লেনেশন যেটা দিলাম যে হতে পারে সেখানে কোনো এনার্জি স্টাক হয়েছে এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন। এটার মানে এটা নয় যে তিনি সত্যি ক্ষতিই করবেন, হতেও পারে তিনি তার দুঃখ কষ্টটা বা তার ওই যে মানে যে কারণে তিনি আটকে আছেন সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করছেন। অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, প্রবাবল রিজন। তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখন অবধি যদি শুনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নোটিফিকেশান বেল অন করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট জানার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান এরকমভাবে ঘটনা শেয়ার করতে, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বর আসছে অর্থাৎ 8420809996, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারেন আপনার ঘটনা, অথবা পাঠিয়ে দিতে পারেন bengalultimatepodcast@gmail.com মেল আইডিতে। আপনার ঘটনা সিলেক্ট হলে অবশ্যই আপনাকে ডেকে নেওয়া হবে আমাদের এই স্টুডিওতে। এইভাবে আপনার ঘটনা আমরা শুনে নেব, যেভাবে আজকে সৌজন্যতা এসে আমাদের ঘটনা শোনাচ্ছে। তো এটা ছিল তোমার প্রথম ঘটনা, যেটার সাক্ষী তুমি একা নও, তোমার গার্লফ্রেন্ড মানে দিদিও এই ঘটনার সাক্ষী এবং তোমার বন্ধু মানে কলিগ, অনেক মানুষ সাক্ষী।
এবার আমরা চলে যাচ্ছি দাদা পরবর্তী ঘটনায়, কি ঘটেছিল তোমার সাথে? পরবর্তী ঘটনাটা বলার আগে আমি জাস্ট কিছু জিনিস বলতে চাই। আমাদের হিন্দু শাস্ত্রে কিছু জিনিস আছে যেগুলো বলা হয় বহু বছর ধরে মানুষকে মেনে চলার জন্য। যেমন ধরো, কেউ মারা গেলে বাড়িতে বাড়ির সবাইকে একটা করে লোহার চাবি বা রিং ক্যারি করতে বলা হয়। সেকেন্ড, কেউ মারা গেলে আয়না ঢেকে রাখতে বলা হয়। থার্ড, কেউ মারা গেলে তার পাশে কাউকে বসে থাকতে হয়। এই জিনিসগুলো বহু বছর ধরে বাঙালি সংস্কৃতিতে লোকমুখে, মাদের মুখে, দিদাদের মুখে আমরা শুনে আসছি। কিন্তু কেউ কখনো হয়তো বা অনেকে জানতে চেয়েছে, বাট ম্যাক্সিমাম মানুষ জানার চেষ্টা করেনি বা জানাতে চায়নি যে কেন এগুলো তোমরা বলো। তো আমার এই যে নেক্সট ঘটনাটা, এই ঘটনাটা ওই রিলেটেড, এই ঘটনাগুলো রিলেটেড। আমার একটা বন্ধুর বাড়িতে তার দাদু আর মানে আমি তাদের বন্ধুর পুরো ব্যাকগ্রাউন্ডটা আগে একবার দিয়ে দিই আমাদের সুবিধার জন্য। আমার ওই যে বন্ধু, সে হচ্ছে তোমার কলকাতাতেই থাকে, ঠিক আছে, কলকাতার একটা প্লেসে, আমি নামটা নিচ্ছি না। তো তাদের বাড়ি হচ্ছে মোটামুটি বনেদি বাড়ি বলতে পারো, ঠিক আছে। তো দাদু আছে তার বাড়িতে, দাদু যিনি হচ্ছে বাড়ির সবচেয়ে বড়, ঠিক আছে, বড়দা বলা হয় ওনাকে, বড় দাদু বলে। তারপরে ছোটো দাদু আছেন, ছোটো দাদুর দিদিমা রয়েছেন, বড় দাদুর দিদিমা মারা গেছেন। আর 3 ছেলে, মানে আর তাদের হচ্ছে 3 ছেলের ধরুন প্রত্যেকের একজন করে নাতি রয়েছে, মানে ছেলে রয়েছে, আর একজনের শুধু আর একটা মেয়ে রয়েছে। তো এই হচ্ছে ওদের ফ্যামিলিতে মেম্বার, ঠিক আছে। তো বোনেদি ফ্যামিলি, খুব বড় ফ্যামিলি। এবার আমি তখন হচ্ছে কলেজ সূত্রে ইন্টার্নশিপের জন্য কলকাতাতে রয়েছি। এবার আমার বন্ধু হঠাৎ করে আমাকে ফোন করে যে আমি আজকে ইন্টার্নশিপে আসতে পারবো না, তো আমি এখন 2-3 দিন আসতে পারবো না, তো আমার কিছু নোটসগুলো থাকবে সেগুলো দিয়ে দিস। তো আমি জিজ্ঞেস করলাম কেন ভাই, কী হয়েছে? তো হি সেড কি দাদু মারা গেছে। তো আমি ঠিক আছে, আমি তোকে নোটস পাঠিয়ে দেবো, কিন্তু সারাদিন আমার ভালো লাগছে না। এবার যে ধরো তোমার বন্ধু, সে ধরো আজকে কলেজে আসেনি, ক্লাসে আসেনি, তো তোমার বেঞ্চটা তোমার পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তোমার সারাদিন বোরিং লাগছে। তো বিকেলবেলা ক্লাস শেষ হওয়ার পর আমি ভাবলাম যাই একবার গিয়ে দেখা করে আসি। যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম। তো চলে যাওয়ার পর দেখলাম যে দাদুকে হসপিটাল থেকে রিলিজ করে আনা হয়েছে, বাড়িতে সবাই লোকজন ঘিরে রয়েছে। তো আমি গিয়ে বন্ধুর সাথে দেখা করলাম। তো আমরা দুজনে ছাদে গিয়ে কথা বলছি দুজন মিলে। তো বললো যে দেখ, ভালো লাগছে না একদমই, মন টন ভালো নেই, বাড়িতেও সবাই চিন্তা করছে। তো সেই রাতে তারপরে দাদুকে নিয়ে বেরোনো হলো সৎকারের জন্য। দাদুকে নিয়ে যাওয়া হলো ঘাটে, ওখানে সৎকার করে সবাই ফিরে চলে এসছে রাত্রিবেলা, মোটামুটি 12:30-1টার মধ্যে সবাই বাড়িতে চলে এসছে, চান টান করে, গঙ্গা চান টান করে। এবার আমি বললাম তাহলে আমি আজকে চলে যাই ভাই। দিয়ে তখন ওনাদের বাড়ি থেকে বললো যে এত রাত হয়ে গেছে, স্বাভাবিক একটা খারাপ বাড়ি থেকে তুমি, মানে এরকম একটা আমাদের খারাপ একটা ইনসিডেন্ট ঘটেছে, তো আমাদের বাড়ি থেকে এত রাতে ফেরাটাও ঠিক হবে না, তো তুমি এখানে থেকে যাও। এবার আমি যেখানে ছিলাম সেখান থেকে আমার লোকেশানে ফিরতে, মানে যেখানে আমার কলেজের ইন্টার্নশিপটা হচ্ছিলো, মিনিমাম 1.5-2 ঘন্টা লাগতো রাত্রিবেলা। এবার অত রাতে আমি একা একা ছেলে ফিরবো, তো তার জন্য তারা ওখানে থেকে যেতে বললেন। ঠিক আছে, আমার তো কোনো প্রবলেম নেই, আমার বন্ধুর সাথে তার ঘরে গিয়ে থেকে গেলাম। এবার যখন আমার বন্ধু তার ঘরে যাবে, তখন তার মা এবং ছোট দিদা বলল যে লোহা নিয়ে যা। আমি আর আমার বন্ধু দুজনেই, আমি অবশ্যই বললাম যে হ্যাঁ হ্যাঁ দিয়ে আমি নিয়ে নিচ্ছি। বন্ধু বললো চতা, এসব জিনিস ফালতু কথা, তুই রুমে চ। আমি রুমে গেলাম। ওই রুমে গিয়ে আমি ওকে তাও বোঝালাম যে দেখ, এনারা যেগুলো বলে সেগুলোর পিছনে কিছু না কিছু কারণ আছে, তো লোহাটা রাখ। ও শোনেনি, ও রাখেনি। সেই রাতেই, তোমরা বললে কেউ বিশ্বাস করবে না, মুভি টাইপ মনে হতে পারে, সেই রাতে আমি আমার বন্ধুকে দেখি আমার ঘরে, আমার পাশে নেই। আমি ভাবলাম যে স্মোকিংয়ের জন্য হয়তো ছাদে গেছে, ও স্মোক করতো। আমিও উঠলাম বাথরুম যাব বলে, ওয়াশরুম গেলাম। ওয়াশরুম গিয়ে আমি ছাদের দিকে তাকিয়ে আছি, জাস্ট ছাদ, মানে ওয়াশরুমটা ওদের দোতলাতে, ওয়াশরুমটা ছিল একদম ছাদের পাশেই, ঠিক আছে।
এবার বনেদি বাড়ি বুঝতে পারছো, ওরকমই ওদের ইয়েগুলো হতো, সব খোলা খোলা টাইপের একটা ব্যাপার থাকে তো ওদের। তো আমি দেখলাম ওয়াশরুমের যে সামনে জানলাটা রয়েছে ওখান দিয়ে ছাদের একদম ধারে দুজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আমি ভাবলাম কে এত রাত দাঁড়িয়ে রয়েছে। তখন কটা বাজে মোটামুটি? মিনিমাম হলো মাঝরাত, মানে 3টে, 3:30, 2:30, 3টে, 3:30, 2:30 থেকে 3:30-এর মধ্যে তো হবেই হবে। তো আমার বন্ধু, আমি ফার্স্টে ভাবছি এটা কে। তো আমি দেখলাম যে ছাদে একবার গিয়ে তাহলে একটা রাউন্ডই মেরে আসি, দুজন লোক দাঁড়িয়েই আছে, গরমও লাগছে। আচ্ছা, পুরোনো দিনের কথা তোমরা বুঝতেই পারছো, তখন তো এসি বেসি থাকতো না বাড়িতে, ওই পুরোনো দিনের ফ্যানগুলো আস্তে আস্তে ঘুরছে, ঠিক আছে। তো ছাদে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো ছাদেটা গিয়ে দাঁড়ালাম, আমি ওই সাইডটাই যাইনি, কারণ দুজন কথা বলছে, এবার ভদ্রতার খাতিরে যেদিকে লোকজন রয়েছে সেদিকে না যাবে, ভদ্রতাকে প্রাইভেট স্পেস দাও, তারপর নিজের অস্তিত্বটাকে বোঝাও যে হ্যাঁ একজন কেউ এসছে, তাহলে এত সতর্ক হয়ে যায়, যদি নিজেদের কোনো কথাবার্তা বলছে সেটা চেঞ্জ করে নিতে পারে। তো আমি এরকমই, আমি এরকম পার্সোনালি আমি এরকম, তো আমি এরকমভাবেই লোকের সাথে মিশি, বা লোকে কেউ কমিউনিকেট করলে হট করে তাদের মধ্যে ঢুকে যায় না, এই স্বভাবটা আমার রয়েছে। তো আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করছি, একটু আওয়াজ টাওয়াজ করছি যাতে লোকজন বুঝে যায়। অনেকক্ষণ পরেও দেখলাম আমাকে কেউ ডাকলো না, বা বাবা এত রাতে ছাদে এসছো কেন, শুয়ে যাও, ঘুম আসছে না, এরকম ধরনের কোনো কমিউনিকেশন এলো না। তো আমি ভাবলাম ব্যাপারটা কি, একবার গিয়ে দেখি টুকটুক করে। আমি এক পা করে এদিকে যাচ্ছি, যতই এদিকে যাচ্ছি আমি দেখছি কেউ কাউকে তো দেখতে পাচ্ছি না, এখানে তো ছিল এক্ষুনি লোক। আমি একদম ওদের ছাদের ওই সাইডের অপোজিট প্রান্ততে গেলাম। অপোজিট প্রান্ততে গিয়ে আমি রেলিংয়ের ধারে অব্দি গিয়ে দেখলাম কেউ নেই, নো ওয়ান, কেউ নেই, বিশ্বাস করো কেউ নেই। আমি সঙ্গে সঙ্গে আমি ছাদ থেকে বেরিয়ে এলাম, আমার পুরো ভয় লাগছে, বাট আমি কিছু কাউকে বলতে পারছি না, এরকম স্ট্রেট হয়ে আমি হেঁটে সোজা সোজা বেরিয়ে এলাম, ঠিক আছে। এসে আমি ডিরেক্ট রুমে, তখনও আমার বন্ধু রুমে আসেনি। এবার আমার সত্যিকারের চিন্তা শুরু হলো। আমি ফোন করলাম, ফোন করার পর আমি ফোনটা, রিংটা হচ্ছে, বাট সেটা দোতলাতেই কোনো একটা রুম থেকে হচ্ছে, যেটা আমাদের ঘরে না, ঠিক আছে। এবার আমি ভাবলাম পাশের ঘরে টরে আছে হয়তো, আমি আর ডিস্টার্ব করলাম না, যে পাশের ঘরে হয়তো কারোর সাথে কথা বলতে গেছে বা একা টাইম কাটাচ্ছে কিছু ব্যাপার, আমি শুয়ে থাকি। তো আমি শুয়ে থাকার পর নিয়ার অ্যাবাউট কিছুক্ষণ হয়ে গেল, এবং হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ এলো, করে, মানে এরকম টাইপের একটা আওয়াজ, ঠিক আছে। তো ঘরের আমাদের ফ্লোরে ওর বাবা মায়ের ঘর ছিল, ওর বাবা মারা দেখলাম ছুটে বেরোলো, আমিও বেরোলাম সেই সময়। তো আমি গিয়ে দেখলাম আমার বন্ধুটা, ওদের ঘরে একটা পুরনো জিনিসপত্র রাখার একটা ঘর আছে, সেই ঘরে পড়ে আছে অজ্ঞান হয়ে, ঠিক আছে, মানে সামনে এরকমভাবে পড়ে আছে। তো যথারীতি দেখে সবাই চিন্তিত, মুখে টোখে জল দেওয়া হলো, ওকে নিয়ে এসে বেডে শোয়ানো হলো, ওই রুম থেকে বের করে নিয়ে এসে। তারপর দিন সকালবেলা মোটামুটি ওর জ্ঞান ফিরল। তো ও সবাইকে বললো কী হয়েছে জানি না, সবাইকে এটাই বললো। আমাকে প্রাইভেটলি একটা কথা বললো যে ভাই কালকে রাতে কিছু তো একটা ঘটনা ঘটেছিল। আমি বললাম কী হয়েছিল? বলছে আমি হঠাৎ কারোর একটা ডাক শুনলাম, আমি শুনে ফার্স্টে ছাদে গেলাম, তারপর ছাদ থেকে আমি কখন ওই রুমে গেলাম আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু লাস্ট একটাই মনে আছে যে আমি আয়নার ভেতর কিছু একটা দেখেছিলাম। আমি বললাম আয়না কোথায়? তখন ও বললো যে আমি যে রুমে পড়েছিলাম সেই রুমে তুই গিয়ে দেখবি একটা আয়না আছে। তো আমি তারপরে ওর সাথে যাই আয়নাটা দেখতে, এবং সত্যিকারে গিয়ে বলছি আমি আয়নাটাতে গিয়ে দেখি ওই আয়নাটার, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, ওই আয়নাটার ভেতর দিয়ে না একটা আঁচড়, আয়নার মানে তোমার দেখে মনে হবে একটা আঁচড় আয়নার গায়ে, কিন্তু যখন আমি বাইরে আয়নার প্রলেপের ওপর হাত দিলাম, আমি বাইরে কোনো আঁচড় ফিল করলাম না। যদি বাইরে আঁচড় থাকতো তাহলে তুমি ক্র্যাচ বা কিছু ফিল করতে পারতে না, খসখসে ভাব, ওরম কোনো ফিলিং নেই। তার মানে জিনিসটা যেটা রয়েছে সেটা ভেতরে রয়েছে। এটা থেকে মানে এই ঘটনাটার পর আমি আমার বন্ধুকে বললাম আয়নাটা ঢেকে দে, আর আজ থেকে পুরোপুরিভাবে নিজের যে ড্রেসটা পরছিস তার সাথে কোমরের মাদুলি পরতো, কোমরে মাদুলির সাথে লোহার আমি পেরেক একটা বেঁধে দিয়ে এসেছিলাম। এই ঘটনাটার এক্সপ্লেনেশন তুমি কি দেবে? যখন কোনো মানুষ চলে যান, তার একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশন বা রিয়েলমে যেতে বেশ কিছুদিন সময় লাগে, আমাদের শাস্ত্র এটা বলে। তো তখন সেই এনার্জি
একই কাইন্ড অফ একই এক্সপ্লেনেশন এখানেও আসে, যে সে এনার্জি, যে দেখো একটা এনার্জি যখন চলে যাচ্ছে না, মানে একটা বডি যখন সে ছাড়ছে, তখন কি হয়, সে এনার্জির মধ্যে যে শেষ ইচ্ছা, দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো প্রবলভাবে থাকে। এবং তার জন্যই বহু বছর ধরে আমরা ওই যে বললে যে দাদু, ঠাকুমা, দিদা, যারা পুরনো মানুষ, তারা এগুলো খুব মানেন এবং আমাদেরকেও মানতে বলেন। যেরকম কোনো একটা এনার্জি তার বডি থেকে বেরিয়ে গেলে, কোনো একটা মানুষ মারা গেলে তার অনেক অপূর্ণ ইচ্ছা থাকে, অনেক ডিজায়ার্স থাকে, যেগুলো সে হয়তো কমপ্লিট করতে পারেনি, বা হয়তো কোনো মেসেজ দেওয়ার থাকে যেগুলো সে বলে যেতে পারলো না, অথবা সে এমন কোনো কাজ করতে পারলো না যেটা সে করতে চেয়েছিল। এরকম নানান রিজনে সে কিন্তু আটকে পড়ে, স্টাক হয়ে যায়। ঠিক কথা। বিশেষত এই যে আমরা বলি 11 দিন বা 13 দিন যে পুরো রিচুয়ালটা চলে, এই দিনের মধ্যে সে এনার্জির অ্যাক্টিভনেস অনেক বেশি থাকে, এবং তারপরে তার একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে ট্রাভেল করতে পারে। এবং হ্যাঁ, এখানে অনেক ধরনের অনেক মতান্তর রয়েছে। তো এই যে টাইমটা, এই যে 11 দিন বা 13 দিন, এই যে টাইমটার মধ্যে অবঘাতে হলে অনেকে বলে 3 দিন 4 দিন, এক এক জায়গায় এক এক রকম মান্যতা রয়েছে। যাই হোক, তো এই যে টাইমটার মধ্যে এনার্জি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। সে দেখতে পাচ্ছে যে সে একটা বডিতে ছিল, এখন নেই। এরকমও প্রবাদ রয়েছে, এরকমও বলে যে সে এনার্জি আবার নাকি বডিতে ঢোকার চেষ্টা করে। যাই হোক, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেক রকম মতান্তর আছে। তো মেন যেটা এক্সপ্লেনেশন, সে এনার্জি বোঝানোর চেষ্টা করে যে আমি আছি, আমার কথা শোনো, বা তার যে ডিজায়ার্স, তার যে লাস্ট বক্তব্য, তার যে লাস্ট মেসেজ, বা তার যে শেষ ইচ্ছা, সে বুঝিয়ে যেতে চায় বা জানানোর চেষ্টা করে। সে তার অস্তিত্বটাকে বারবার প্রমাণ করার চেষ্টা করে। যেমন তুমি এখানে বললে যে আয়নাতে স্ক্র্যাচ পড়েছে, সেই আয়নাতে স্ক্র্যাচ হতে পারে, অথবা কোনো মানুষকে অ্যাপারেশনসের থ্রু সে বোঝালো, তার অস্তিত্ব দেখালো, বা কোনো মানুষ অ্যাপারেশনস দেখতে পেলো, বা কোনো একটা হাওয়া সে টের পেলো, অথবা কোনো একটা অবজেক্ট মুভমেন্ট হলো। এরকম নানান উপায়ে এনার্জি কিন্তু তার অস্তিত্ব বোঝানোর চেষ্টা করে। এখানেও কিন্তু সেমভাবে সে এনার্জি তার অস্তিত্ব বোঝানোর চেষ্টা করেছে, ছাদে এবং আয়নাতে, হয়তো স্ক্র্যাচ দিয়ে হতেও পারে। না, এখানে আমার যে দুটো ডাউট ছিল, আমি ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করেছি। আমি এগুলো যে রিসার্চগুলো করেছি সেগুলো আমি বলি। ফার্স্ট অফ অল, ওই বন্ধু ওখান থেকে আসার পর আমি তো শান্তিতে থাকতে পারিনি, কারণ আমার মনে দুটো কোশ্চেন ছিল। ফার্স্ট অফ অল, আমি কেন দেখলাম, আমায় কেন দেখিয়েছিল, আমি ওই বাড়ির কেউ না। সেকেন্ড, আমার বন্ধু যেটা বলছে, ও যদি ওই সময় ছাদে থেকে থাকে আর আমিও যদি ওই সময় ছাদে গিয়ে থাকি, তাহলে আমি কেন ও ছাদ থেকে যাওয়াটা দেখতে পেলাম না? এর অ্যান্সার কি? ফার্স্ট অফ অল, তো তোমার সাথে সে তোমাকে সে এনার্জি দেখা দিয়েছে, তার একটা রিজন রয়েছে। সেটা হলো তোমার অরা, বা তোমার যে অরা পাওয়ার, বা তোমার প্রতিটা মানুষের একটা অরা লেভেল থাকে, প্রতিটা মানুষের একটা এনার্জি লেভেল থাকে এবং ইন্টেনশন থাকে। সবাই পারে না, সবাইকে এনার্জি দেখা দেয় না, বা বোঝাতেও পারে না। অনেক মানুষ বুঝতে পারেন না। তুমি এর আগের ভিডিওতেও এসেছিলে, নানান ঘটনা বলেছো, তুমি নিজে সাক্ষী ছিলে। এটার অর্থ এটাই যে তুমি বুঝতে পারো তোমার ইন্টেনশনের সাথে এনার্জির যে ইন্টেনশন, সেটা হয়তো গিয়ে কানেক্ট হয়। হতে পারে তোমার যে এনার্জির সাথে যে ফ্রিকোয়েন্সি ম্যাচ, সে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে, তার জন্য হয়তো এনার্জি তোমাকে দেখা দেয়। এবং এখানে শুধুমাত্র যে এনার্জির কারণেই ঘটেছে তা কিন্তু নয়, হতেও পারে তোমার কোনো ইলিউশন হয়েছে। তো এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা তখনই পসিবল জানা যখন সেই বাড়িতে গিয়ে প্রপারলি সায়েন্টিফিক্যালি রিসার্চ করা যাবে, এবং এর যে ব্যাক হিস্ট্রি, ব্যাক স্টোরি, সেটা নিয়ে আরও বেশি ঘেঁটে রিসার্চ করা যাবে। হতেও পারে তুমি একটা অন্যরকম একটা মেন্টাল বা সাইকোলজিক্যাল ডিলেমাতে চলে গেছিলে, তাই হয়তো তুমি দেখতে পাওনি যে কখন সে মুভ করলো। হতে পারে তোমার মধ্যে একটা অদ্ভুত ইলিউশন ক্রিয়েট হয়েছে অন্ধকারের মধ্যে, সেটাও হতে পারে। অনেক সায়েন্টিফিক ব্যাখ্যাই দেওয়া যায়। বেশিরভাগটাই যেটা মনে হতে পারে দর্শকদেরও, যে এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই প্যারানর্মাল ঘটনা আমরা প্রথমেই বলি না যেটা প্যারানর্মাল বা এটা অ্যানোমালাস, প্রথমেই বলি না। প্রথমে আমরা আগে বলি যে এটা সাইকোলজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে ভেবে দেখুন। যখন সেটা বিয়ন্ড দ্য সাইকোলজি, বিয়ন্ড দ্য ডিরেক্ট লজিক হয়, যেখানে কোনো লজিক পাওয়াই যাচ্ছে না, অন্য কোনো অ্যালিবাই রয়েছে বা অন্য কোনো লজিক রয়েছে, হতে পারে সেই ঘটনাগুলো প্যারানর্মাল বা অ্যানোমালাস। হ্যাঁ, এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয়তো অ্যানোমালাস বা প্যারানর্মাল হতে পারে। তুমি ওকে ছাদ থেকে আসতে দেখোনি,
তোমার ধারণা যে সে কোথায় গেল, তুমি ওই টাইমের স্মৃতিটুকু তোমার মধ্যে নেই, তো হতে পারে সেটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। একদম নিশ্চয় কারণ তুমি মাথার মধ্যে হয়তো অনেক কিছু চিন্তা চলছিলে, হতে পারে। প্রায় পুরোটাই অন্ধকার ছিল, কারেক্ট। ওই মোমেন্টামে হয়তো তুমি বুঝতে পারোনি যে তোমার সাথে কী ঘটেছে। বলো না হুঁশ ফেরা, যখন তুমি হুঁশটা ফিরলো তোমার, তখন গিয়ে তুমি বুঝতে পারলে যে আচ্ছা আমি এখানে আছি, বা সে অন্য জায়গাতে মুভ করে গেছে বা ছাদ থেকে চলে গেছে। সো এটা হতে পারে সাইকোলজিক্যাল কোনো একটা মেবি হতে পারে, কারণ আমার সাথে এরকম হয়েছে। মানে আমি তো একটা ইনসিডেন্ট বলছি, কিছুদিন আগে একটা নর্মাল ইনসিডেন্ট। আমি স্টেশনে রাইট টাইমে ঢুকে গেছি, ঠিক আছে, আমার ট্রেন আছে, ধরতে হবে আমাকে ট্রেন। তো কাটোয়া লোকাল ধরতে গেছিলাম আমি বালি থেকে। আমার আগের যে ব্যান্ডেল লোকালটা ছিল সেটা ঢুকলো, ঠিক আছে, আমি দেখলাম এরপরে কাটোয়া লোকাল ঢুকবে। যে প্ল্যাটফর্মে আসবে, যেখানে আসবে, আমি ঠিক তার সামনেই বসে আছি, ঠিক আছে, ফোনটা হাতে নিয়ে ফোনে স্ক্রল করছি, কিছু আমার রিসার্চ করছি যে আজকের রাতের স্ক্রিপ্টটা আমি কি বানাবো। 5-10 মিনিট হয়ে গেল, কী ব্যাপার এখন ট্রেনটা এলো না। আমি পাশের লোকটাকে জিজ্ঞেস করলাম, এ দাদা কাটোয়া লোকাল এখন এলো না? চলে গেল তো। এক্স্যাক্টলি হি টোল্ড মি চলে গেল তো। আমি ওখানে বসে আছি স্টেশনে, আই ডোন্ট নো কি ট্রেন চলে গেছে। তো কী হয় অনেক সময়, হয়তো তুমি ঠিকই বলেছো, হয়তো আমি কোনো একটা ব্যাপার নিয়ে খুব বেশি ভাবছিলাম, ওই ব্যাপারটার ভেতরে ছিলাম, সেজন্য আমি নোটিস করিনি যে কখন বেরিয়ে গেছে। বাট এটাও একটা ফ্যাক্ট যে ও বেরিয়ে গেছে, ও বেরোনোর সময় তো আমি নোটিস না করতে পারি, ও নোটিস করে থাকতো আমাকে। যদিও সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকতো, তাহলে ও আমাকে নোটিস করতো। ও আমাকে নোটিস করে ডাকতো যে ভাই এটা আমার বাড়ি, তোর বাড়ি না, তুই এত রাতে আমার বাড়ির ছাদে কী করছিস, ঘরে গিয়ে শো, নর্মাল। বাট এই জিনিসটা হয়নি। তারপরে আরও যেগুলো নর্মাল জিনিস সেগুলো হয়নি, যেমন ধরো আমি তোদের বাড়ি থেকে চলে এলাম ওই দিনের পর। তারপরে ওদেরকে কী করতে হয়, ওই রোজ তো হাঁড়িতে সেদ্ধ ভাত করে খেতে হয়, রাইট? হ্যাঁ, এবং সমস্ত অনুষ্ঠানের পর ওরা যে পিণ্ডিটা দেয় সেটা কাককে বা গরুকে কাউকে একটা খাওয়াতে হয়, রাইট? তবে শান্তি পায়। কেউ খায়নি। আচ্ছা, ওরা দিয়ে রেখেছে দুপুর থেকে, গরু বাড়িতে এনে রেখেছে। যখন খাওয়াতে পারছে না, তখন গরু পাশের বাড়ি থেকে নিয়ে এসছে, যাদের বাড়িতে গরু আছে, সেও খাবার খাচ্ছে না। তখন আমাকে এই ইনসিডেন্টটা বলার পর আমার মাথায় স্ট্রাইক করেছে, আমি গেছি ওদের বাড়ি। আমি যাওয়ার আগেই বলেছি যে তোদের ঘরে যে আয়নাটা আছে, আমার মনে হয় ওই আয়নাটা কোনোভাবে ডিস্ট্রয় কর, ভেঙে দে বা জ্বালিয়ে দে, কিছু একটা কর। তো আমার যে বন্ধু, তারও ডাউট হয়, কারণ ও রাত্রিবেলা নাকি মাঝে এই 2-3 দিন কিছু আয়না নিয়ে ড্রিম দেখেছে, ঠিক আছে, ওই আয়নাটা নিয়ে পার্টিকুলারলি। এবার হতে পারে ও ভয় পাচ্ছিল তার জন্য ডেকেছে, বাট যাই হোক, ক্লিক হচ্ছে ব্যাপারটা। তো কি করা হলো, ওই আয়নাটা ওইখানেই ওদের বাড়ির বাইরেই দালানে, মানে ফুটপাতে বের করে জ্বালিয়ে দেওয়া হলো, ঠিক আছে। মোটামুটি ধরুন 5 ফুট হাইটের একটা আয়না, সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস করবেন না, তার 10 থেকে 15 মিনিট পরে কাকও এসে ওটা খেয়েছে, গরুও খেয়েছে। তো আমার এখান থেকে যেটা মনে হয়েছিল, আত্মা ওই আয়নার ভিতর আটকে গেছিল এবং সে বেরিয়ে আসতে চাইছিল, এবং সে বেরিয়ে আসার জন্য ভেতর থেকে স্ক্র্যাচ ফেলছিল, যেটা আমার বন্ধু হয়তো কোনোভাবে সেই ডাকটা শুনে ওখানে গেছিল সাহায্য করতে, বাট বুঝতে পারেনি অ্যাকচুয়ালি কী হচ্ছে বা সে কী চাইছে। এটা আমার অ্যাট লাস্ট এক্সপ্লেনেশনে মনে হয়েছে, কারণ না হলে তারপর থেকে কেন কোনো প্রবলেম হয়নি। প্রবলেম যদি আয়না না থাকতো বা যদি ওই সিন না হতো, তাহলে ওই পরেও প্রবলেম হতে পারতো, ওদের বাড়িতে কিছু না কিছু ইনসিডেন্ট হতো। আজ ওই ছেলেটা পুরো নর্মাল, কোনো প্রবলেম নেই, যেমন আগে ছিল তেমনই আছে। বাট ওই মিডিলের কিছুদিন ও পুরো মূর্ছে গেছিলো, ওর শরীর দেখলে তুমি বুঝতেই পারবে না। ইভেন এটা না যে ও দাদুকে নিয়ে খুব স্যাড ছিল, এরম ব্যাপার না, কারণ ও আমাকে একটা কথা বলতো, দেখ বয়স হয়েছে, বয়সকালে তো যাবেই, আমি এটার জন্য খুশি যে দাদু হ্যাপিলি গেছে, কষ্ট পেয়ে বা রোগে ভুগে যায়নি। তার মানে প্র্যাকটিক্যাল মানুষ। হ্যাঁ, তার মানে ও দাদুর মৃত্যু নিয়ে প্র্যাকটিক্যাল ছিল, ও খুব বেশি ইমোশনাল ছিল না। তাহলে এরকম একটা মানুষের তো কিছু হওয়া উচিত না, যদি আমরা ভাবি যে সাইকোলজিক্যালও কোনো প্রবলেম হচ্ছিল। তো আই থিঙ্ক আমাদের যেগুলো প্রচলিত আছে বাংলা সংস্কৃতিতে, যে আয়না ঢেকে রাখা উচিত, বা লোহার জিনিস পরিধান করে রাখা উচিত, বা পাশে কেউ বসে থাকা উচিত ধরে, এই জিনিসগুলোর প্রচুর ব্যাখ্যা রয়েছে। অবশ্যই ব্যাখ্যা রয়েছে, স্পেশালি আয়নাকে তো অনেকে
মনে করে যে সেটা একটা মিডিয়াম মিডিয়াম বা পোর্টাল, যে সেটা থ্রুতে কোনো এনার্জি পাস করতে পারে। ওই তো মানে আমাদের দুনিয়া আর ভূতের দুনিয়া, এই দুটো দুনিয়ার মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি? ডিফারেন্সিয়েশনটা হচ্ছে পুরোপুরি উল্টো। এবার আমি একটা মানে একটা জিনিস বলছি, সাইকোলজি না, এটা একটা নর্মাল স্পিরিচুয়াল জিনিস। অনেকে এটাকে হয়তো বুঝতে পারবেন না, কারণ আমি ওয়েস্টার্ন কালচার নিয়ে বলবো। আমাদের বেঙ্গলি কালচার নিয়েও, হিন্দু কালচার নিয়েও সেম জিনিসটাই ব্যাপারটা। টাইমে যদি বলে, তাহলে বলে রাত 3টের টাইমটা খুব ডেঞ্জারাস টাইম, ডেভিল টাইম বলা হয়। আর সবচেয়ে তার অপোজিট টাইম দুপুর 3টেকে বলা হয় খুব হোলি টাইম, খুব ভালো টাইম। কেন? তার কারণ হচ্ছে গডের টাইম হচ্ছে দুপুর 3টে, আর সেজন্য ডেভিল ওর ঠিক অপোজিট যে টাইমটা আছে সেটাকে নিজের টাইম হিসাবে বেছে নেয়। ঠিক আছে, এবার আমাদের দুনিয়া আর ডেভিলের দুনিয়া সেটা পুরোপুরি উল্টো। যেমন টাইম ওরা উল্টো নেয়, তেমন সব কিছু ওরা আমাদের থেকে উল্টো নেয়। সেই জন্য উল্টো জিনিস কীভাবে ক্রিয়েট করবে? মিরর দিয়ে, মিরর রিফ্লেকশনে আর একটি জিনিস উল্টো হয়ে যায়, রাইট? তো এটাই হচ্ছে আমাদের দুনিয়া ওদের দুনিয়ার মধ্যে ডিফারেন্সিয়েশন। আমি তুমি এখানে সব বসে আছি, সেম জিনিস ওদের সেট আপেও রয়েছে। ওদের সেট আপে শুধু এই জিনিসগুলো উল্টো। মানে ধরো ওদের রিয়াকশান হচ্ছে উপর থেকে ঝুলছে চেয়ারটা, আর কিচ্ছু না। তুমি মিররটা যদি ক্রস করে যাও, তাহলে তুমি ওদের দুনিয়া থেকে বুঝতেও পারবে না যে তুমি এটা তোমার দুনিয়াতে নেই। হ্যাঁ, তুমি শুধু দেখবে দুনিয়াটা খালি, কোনো মানুষ নেই। বাট যে বাড়ি তুমি জানো, যে রাস্তা তুমি যাও রোজ, সেই রাস্তাই ওখানে রয়েছে। সো দিস ইজ ডেভিলস ল্যান্ড অ্যান্ড দিস ইজ আওয়ার ল্যান্ড, অ্যান্ড মিরর ইজ দ্য ওয়ে আউট টু গো বোথ দিস ল্যান্ড। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড আমি এটাই মনে করি যে আমাদের গুরুজনদের যে বলা কথা, সেগুলোকে একটুখানি হলেও গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই, এটা তো স্পিরিচুয়াল ব্যাখ্যা, এবং এটার সাথে যদি সায়েন্টিফিক্যাল ব্যাখ্যা আনা হয় তাহলে হয়তো আমাদের এই বোঝার জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে কেন তারা বলতেন, বা শাস্ত্রে কতটা লেখা রয়েছে বা কতটা ব্যাখ্যা শাস্ত্রে রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা প্রপারলি বুঝতে পারবো। এবং এটার একটা খুব ভালো এক্সাম্পল রয়েছে একটা মুভি, ইনসিডিয়াস। সেখানে এই একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডের যে, যদিও সেটা একটা অ্যাস্ট্রাল প্রজেকশনের একটা ব্যাপার ছিল, কিন্তু দুটো ওয়ার্ল্ডকে সেখানে দেখানো হয়েছে। তো বহু জনের বহু মত, এখনও রিসার্চ চলছে এগুলো নিয়ে। কিছুটা তুমি যেগুলো বললে সেই লজিকের কিছুটা প্যারাসাইকোলজি মানে, কিছুটা হয়তো মানে না, কিছুটা স্পিরিচুয়াল, দুটো মিশে আছে, এবং কিছুটা রিচুয়াল সায়েন্স। নিশ্চয়ই, যেমন লোহার জিনিস রাখা বা কোনো মানুষ মারা গেলে তার পাশে বসা, এগুলোর সাথে অনেক রিচুয়ালিস্টিক ব্যাপার রয়েছে, অনেক ধর্মীয় ব্যাপার রয়েছে। তো ওই জন্যে বহু জনের বহু রকম মত রয়েছে এই ব্যাপারে। তো এটা ছিল সেকেন্ড ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না, কারণ এরকম আপনারা জাস্ট ভাবুন যে রাত্রিবেলায় ছাদে, সেখানে আপনি ছাড়াও আরও দুজন রয়েছে যাদেরকে আপনি বুঝতে পারছেন না যে তারা কে। আপনি ভাবলেন আপনার বন্ধু, কিন্তু পরে দেখলেন সে সেখান থেকে কখন চলে গেছে আপনার চোখের সামনে দিয়ে, আপনি সেটা বুঝতেও পারলেন না। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, অর্থাৎ 8420809976, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারেন আপনার ঘটনা। যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আপনাকে ডেকে নেওয়া হবে আমাদের চ্যানেলে, অথবা আপনি চাইলে পাঠাতেও পারেন bengalultimatepodcast@gmail.com, যাতে আপনিও এসে ঘটনা শেয়ার করতে পারেন আমাদের সাথে, যেভাবে আজকে সৌজন্যদা এসে শেয়ার করছে। তো দাদা, দুটো ঘটনাই খুবই মানে অন্য রকম ছিল, মানে আউট অফ দ্য বক্স ছিল। আশা করি তুমি এক্সপ্লেনেশন পেয়েছো, কিছুটা সাইকোলজিক্যাল, কিছুটা অ্যানোমালাস, কিছুটা প্যারানর্মাল, সব মিশিয়েই। এবং হ্যাঁ, একটা ঘটনা যখন বহু মানুষ দেখে, সব চোখের সামনে ঘটে বহু মানুষের, তো তার সত্যতা তো ডেফিনেটলি রয়েছে। কতটা তাকে মিথ্যে বলে আমরা আইডেন্টিফাই করবো যে ঘটনাটা মিথ্যে। তো কেমন লাগলো চ্যানেলে এসে আজকে? আমার তো খুব ভালো লাগলো, তোমার দর্শকদেরও আশা করি আমার এই গল্পগুলো ভালো লেগে থাকবে একদম। এবং আমি আরও আমার কাছে যে এক্সপিরিয়েন্স আমার হচ্ছে, বা এখন কাজের সূত্রে যে আমার ঘটনাগুলো আমি পাচ্ছি বা জানতে পারছি, সেগুলো আমি তোমাদের জানাতে থাকবো, তোমার দর্শকদেরও। তো দাদার ইনস্টাগ্রাম একটা হ্যান্ডেল রয়েছে, সৌজন্য স্পিক্স। তো সেখানে গেলে আপনার এরকম অনেক ঘটনা শুনতে পাবেন।
সেখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু দাদা চ্যানেলে এসে বলছে না, বরং তার বাইরেও যে ঘটনা বা যে এক্সপিরিয়েন্স দাদা করেছে বা দাদার কাছে যে ঘটনাগুলো এসে পৌঁছেছে, দাদার এরকম প্রচুর এক্সপিরিয়েন্স তোমার হয়েছে দাদা। প্রচুর মানে আমি চাইলে একটা বই লিখতে পারি, একটা কেন 2-3টা বই লিখতে পারি। মানে অফ দ্য ক্যামেরা তোমার সাথে আমার যখন গল্প হয়, মানে গল্প মানে আমরা একটা ঘটনা শুনি সেটা। একদম। তো দাদাকে অবশ্যই আমরা চ্যানেলে চাই যে তুমি আবার আসো, আশা করি দর্শকরাও চান, কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম, তোমার থেকে আমরা আবার ঘটনা শুনবো যেভাবে আজকে শুনলাম। নিশ্চয়ই আমিও খুবই ভালোবাসি আমার এই একটা জিনিসই ভালো লাগে, যেটা হচ্ছে অজানা জিনিস লোকজনকে জানানো, একদম, যেটা আজকে হারিয়ে যাচ্ছে। যেমন আমি যে রেগুলারলি কন্টেন্ট ছাড়ি, তুমি যদি কন্টেন্টটাকে কমেন্টে দেখো, লোকজন ওই এরিয়ার লোক, আমি যে এরিয়ার গল্প ছেড়েছি সেইখান থেকে হয়তো 200 মিটার 500 মিটারের ডিস্টেন্সে থাকে, সে জানে না ওই জায়গা ঘটনাটার ব্যাপারে, কিন্তু ওই ঘটনাটা গুগলে লেখা রয়েছে আর্টিকেল করে, কিন্তু লোকজন জানে না। তো এই যে বাংলার অজানা গল্প, প্রতিটা গলির যে গল্প রয়েছে, এই গল্পগুলোকে তোমাদের সামনে তুলে ধরা, নেক্সট জেনারেশনের জন্য ডিজিটালাইজ করে নথিভুক্ত করে রাখা, এটাই আমার এবং সৌজন্য পিক্স এবং তোমাদেরও একই ধরনের কাজ। একদমই। সো আজকের ভিডিও থাকলো এই অবধি। আমি ছিলাম আজকের ভিডিওতে আবির এবং আমার সাথে ছিল সৌজন্যদা। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন অবধি দেখতে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।